মোটামুটি বলতে পারো অ্যারাউন্ড 6 to 7 সেন্টিমিটার মাথার ভিতরে ছিল, মানে স্কাল ফুটো করে ঢুকে গেছিল। যে অ্যাসিস্ট করে যারা তারা রয়েছে এবং অ্যানাস্থেটিস্ট উটি বয় যারা সবকিছু জিনিস এগিয়ে দিচ্ছে আমাদের, 3 থেকে 4টা কল খুলে দিয়ে যেরকম রক্তক্ষরণ হয় সেরকম রক্তক্ষরণ। তো সেই সময় তো প্রচন্ড অ্যাড্রেনালিন রাশ এটা হচ্ছিল। নমস্কার, ডক্টর সব্যসাচী সাহা, নিউরোসার্জন, তার অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুমন এবং আপনারা জানেন আমরা নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, কিছু সিরিয়াস টপিক, কিছু টেকনিক্যাল ভিডিওস এবং অবশ্যই এমন কিছু ভিডিওস যেগুলো লাইফস্টাইলের সঙ্গে আমাদের এমনভাবে মিশে যায় যেগুলো আজ থেকে হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর বা হয়তো 50 বছর পরেও দাঁড়িয়ে উপভোগ করার মতো। সেরকমই একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে আমার সঙ্গে যিনি বসে আছেন ডক্টর সব্যসাচী সাহা, নিউরোসার্জন। তাকে আমার প্রথম প্রশ্ন দরকার, সেটা হচ্ছে আপনি আপনার লাইফে প্রচুর ধরনের অপারেশন করেছেন, ক্রিটিক্যাল অপারেশন করেছেন, প্রায় করেন 4টে, 5টা, 6টা, 7টা অপারেশন করেন। এরকম কোন একটা অপারেশন বা অস্ত্রোপচার যেটা করার পরে মনে হয়েছে ওই জোসে মরিনিওর ভাষায় ইটস আ স্পেশাল ওয়ার্ক? হ্যাঁ, দেখো, আমি এখন এই জাস্ট অলিম্পিক্স গেল, তো অলিম্পিক্স আমরা জানি নীরজ চোপড়া সেকেন্ড হয়েছে, আমরা সিলভার জিতেছি। তো সেই রকমই একটা ঘটনা মানে আমার সাথে হয়েছিল। মানে একটা বাচ্চার অপারেশন আমি করেছিলাম, যার মাথায় কিন্তু এই জ্যাভলিন মানে লেগেছিল। আচ্ছা, জ্যাভলিন কিভাবে? মানে ঘটনায় আসি, বাচ্চাটা অ্যারাউন্ড 8 থেকে 9 বছর বয়স হবে বাচ্চাটা। তো স্কুলে অ্যানুয়াল স্পোর্টস চলছিল, সেমতো অবস্থায় বাচ্চাটা বাই অ্যাক্সিডেন্ট ওই যে ট্র্যাক যেখানে জ্যাভলিন থ্রোটা হচ্ছিল সেখানে ঢুকে পড়ে এবং পুরো যে জ্যাভলিনটা ওর মাথায় ঢুকে যায় এবং মাথার বাঁ দিক। আমরা আগেও ডিসকাস করেছি যে বাঁ দিকটা খুব ইম্পর্টেন্ট আমাদের বেঁচে থাকার জন্য। এবং যখন আমার কাছে বাচ্চাটা নিয়ে আসে তখন পিজিতে আছে, এবং সেই সময় মানে জ্যাভলিনের মোটামুটি বলতে পারো অ্যারাউন্ড 6 to 7 সেন্টিমিটার মাথার ভিতরে ছিল, মানে স্কাল ফুটো করে ঢুকে গেছিল। এবং যখন এমার্জেন্সিতে আসে তখন বাচ্চাটার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। সেন্স ছিল? হ্যাঁ, সেন্স ছিল, হাত পা নাড়ছিল, কিন্তু কথা বলার কোনো ক্ষমতা ছিল না। বাবা মা তো খুব কান্নাকাটি করছিলেন। সেমত অবস্থায় আমরা বাচ্চাটাকে প্রথমে সিটি স্ক্যানের জন্য নিই। সিটি স্ক্যান করে দেখতে পাই যে এরকম এতটা মানে 6 to 7 সেন্টিমিটার ভিতরে মানে ব্রেনের ভিতরে ঢুকে আছে এবং ব্রেনটাও ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। তারপর আমরা ডিসাইড করি অ্যানাস্থেসিয়া টিমের সঙ্গে আলোচনা করার পরে আমরা বাচ্চাটাকে এমার্জেন্সি অপারেশনে দিই। এবং এমার্জেন্সি অপারেশন আমরা মোটামুটি ধরো 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল অপারেট করতে। মানে আমাদের যেটা বলছি যে খুব মানে একদম কশাসলি জিনিসটা বার করতে হয়েছিল। কারণ কি, আমাদের আগে প্রথমে যে স্কালটা সেটাকে কেটে বাদ দিতে হয়েছে চারিদিক দিয়ে। তারপর খুব সাবধানতার সঙ্গে আমাদের ওই জ্যাভলিনটার যে টুকরোটা, লোহার টুকরোটা, সেটা বার করতে হয়েছে, যেটা মাথার মধ্যে ঢুকেছিল। এবং তারপরে 2 দিন পর্যন্ত বাচ্চাটা আইসিইউতে ছিল এবং আস্তে আস্তে রিকভার করা শুরু করে। মানে যখন প্রথমত ভেন্টিলেটরে ছিল, সেখান থেকে আস্তে আস্তে যখন চোখ খুললো তখন আমরা একটু আশার আলো দেখলাম। এবং তারপরে মোটামুটি 9 থেকে 10 দিনের পরে আইসিইউ থেকে আমরা বের করি এবং তার আরো 5 থেকে 6 দিন পর ডিসচার্জ হতে পারে। তো এখনো ফলো আপ আসে বাচ্চাটা, তো একটু ডান দিকে দুর্বলতা আছে, কিন্তু এখনো একদম কথাবার্তা সবকিছু স্বাভাবিক। তো মানে আমরা যেমন একটা যুদ্ধ জয় করেছি, বাচ্চাটাও একটা যুদ্ধ জয় করে ফিরে এসেছে, এটাই বলা। কোনো আফটার এফেক্ট ছিল? হ্যাঁ, আফটার এফেক্ট বলতে যেমন এই কথা বলতে একটু যেন মানে একটু অসংলগ্ন কথাবার্তা, একটু টুটলে যাওয়া, সেই জিনিসগুলো আছে। এবং তোমার উইকনেস যেটা বলছি, এটা বললাম যে ব্রেনের বাঁ দিকটা আমাদের কিন্তু সবকিছু, যে ডান দিকের কমন যে জোর, কথা বলার ক্ষমতা, ভাবনা চিন্তা, সেগুলো সব নিয়ন্ত্রণ করে বাঁ দিকটা। তো সেই জন্যই এটা হয়েছে। ডান দিক হলে এতটা প্রবলেম হতো না। সাম্প্রতিককালে আপনি একটা অপারেশন করেছেন, আলোচনা হচ্ছিল অফ ক্যামেরা, সেখানে আপনি বলছিলেন যে মানে একটা মানুষের যদি 5 লিটার রক্ত থাকে, তার 4 লিটার রক্ত বেরিয়ে যায় এবং সেই পরিস্থিতি থেকেও সেই পেশেন্ট কাম ব্যাক করে। মানে হাউ স্পেশাল ওয়াজ দ্যাট? গল্পটা যদি বলেন। খুব স্পেশাল। রিসেন্টলি হয়েছে, 1 মাস আগের ঘটনা। তো 28 বছর বয়স ছিল ছেলেটা এবং মাথায় চোট লেগেছিল, কি করে লেগেছিল বাইরে লোক জানে না। আচ্ছা, এমত অবস্থায় আমাদের কাছে নিয়ে আসে একদম আনকনসিয়াস কেটে। তো 2 দিন আগের চোট ছিল, আমরা সিটি স্ক্যান প্রথম দিন করেছিলেন ওনারা, তো করার পরে দেখা গেছিল যে মাথায় রক্তক্ষরণ আছে।
আমার কাছে দেখানোর পরে আমি আবার রিপিট সিটি স্ক্যান দিই, তো সেখানে দেখা যায় রক্তক্ষরণের পরিমাণটা অনেক বেড়ে গেছে এবং অপারেশন ইমার্জেন্সি ভাবে করতে হবে। তো আমরা দুটো ব্লাড হাতে নিয়ে অপারেশন শুরু করি। উইদিন মানে টাইম অফ তোমার 1.5-2 ঘন্টার মধ্যে আমরা অপারেশন শুরু করে দিই। সবকিছু ঠিক চলছিল। এবার আমরা যখন যে ব্রেনের বিভিন্ন লেয়ার গুলো হয়, যে হাড়টা যখন সরালাম, তখনও ব্রেন টেন্স, পুরো মাথার মধ্যে অনেকটা রক্ত পড়ে। তখনই আমরা এটা আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে জানি যে যখন হঠাৎ করে আমরা ব্রেনের যে ম্যাটারটা, একটা ডুরা ম্যাটার বলে একটা লেয়ার থাকে, সেটাকে খুলি, তখন হঠাৎ করে ব্রেনটা খুলে বাইরে আসতে পারে। তো সেটার জন্য আমরা একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নেমেছিলাম। আমাদের যে টিম, মানে নিউরো অ্যানাস্থেটিস্ট যিনি ছিলেন, তাকে আমার বলাই ছিল, এবং তিনি বলেছিলেন হ্যাঁ স্যার আমরা রেডি আছি। তারপরে আমরা অপারেশনে যে ডুরা ম্যাটারটা কাটি, প্রচন্ড ব্লিডিং হয়, মানে এমন হচ্ছিল যে মানে তোমার 3 থেকে 4টে কল খুলে দিয়ে যেরকম রক্তক্ষরণ হয় সেরকম রক্তক্ষরণ। তো সেই সময় তো প্রচন্ড অ্যাড্রেনালিন রাশ এটা হচ্ছিল, বাট অ্যানাস্থেটিস্ট যে ছিলেন একদম কাম এন্ড কুল, হ্যাঁ ঠিক আছে, মানে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এমন হয়েছিল যে ব্লাড প্রেশার অ্যারাউন্ড মানে হয়ে গেছিল 40/30। তো সেখান থেকে আমরা তাড়াতাড়ি করে যেটা আছে আমাদের অপারেশনটা শেষ করি এবং দুটো ব্লাড ট্রান্সফিউজ করি, করার পরে আইসিইউ শিফট করি। তারপর 2 দিন পর্যন্ত পেশেন্ট ভেন্টিলেটরে ছিল। 2 দিন পরে যখন আস্তে আস্তে আমরা ভেন্টিলেটর থেকে বাইরে বার করে আনছি পেশেন্টকে, তখন পেশেন্ট আস্তে আস্তে চোখ খুলছে, রেসপন্ড করছে। আরো 3টে ব্লাড দিতে হয়েছিল আমাদের। তো অ্যারাউন্ড 3.5 থেকে 4 লিটার ব্লাড লস হয়েছিল। Anesthetist did a very very important role, Captain Cool at that point of time. আমার একটা প্রশ্ন, এটা স্বাভাবিকভাবে প্রশ্ন, যে আমরা যারা বিশ্বাস করি যে টিম ওয়ার্ক ইজ এ ড্রিম ওয়ার্ক, আপনি বিশ্বাস করেন সে একই রকম ভাবে, প্রচুরবার আপনার সঙ্গে নিয়ে কথা হয়েছে আমার। তো অ্যাপারেন্ট সার্কামস্ট্যান্সেস আমরা জানি যে আমরা যখন কোনো সাকসেস স্টোরি সেলিব্রেট করি, তো আমরা প্লেয়ার অফ দ্য ম্যাচ সিলেক্ট করে তাকে নিয়ে সেলিব্রেট করি। মানে আপনারা যখন একটা সাকসেসফুল অপারেশন করেন এগুলো হয় একদম। এই কেসটার ক্ষেত্রেই বলছি, এই কেসটার ক্ষেত্রেই তো অ্যানাস্থেটিস্টের রোল তো মানে একদম পাইভটাল রোল ছিল। মানে এইরকম অ্যানাস্থেটিস্ট না হলে আমরা এই কেসটাকে করতে পারতাম প্র্যাকটিক্যালি স্পিকিং। তো সেক্ষেত্রে ম্যান অফ দ্য ম্যাচ তো অ্যানাস্থেটিস্টই যাবে, বলছি সেটা ওনার জন্য সম্ভব হচ্ছে। আরেকটা জিনিস টিম ওয়ার্ক, যেটা বললে তুমি, আর টিম ওয়ার্ক তো অবশ্যই ইম্পর্টেন্ট রোল। আমাদের যেমন আমরা সার্জন রয়েছে, আমাদের যে অ্যাসিস্ট করে যারা, তারা রয়েছে, এবং অ্যানাস্থেটিস্ট, উটি বয় যারা সবকিছু জিনিস এগিয়ে দিচ্ছে আমাদের, ওই সময় যে ব্লাড টেনে দেওয়া, সেই সমস্ত লোকের খুব ইম্পর্টেন্ট রোল। আরেকটা রোল হচ্ছে ফিজিওথেরাপিস্ট। এই যে অপারেশনের পরে চেস্টের এবং লিমসের ফিজিওথেরাপি, মানে পেশেন্টের যে রোগীর চেস্টে ইনফেকশন হয়েছে, সেখানে ফিজিওথেরাপির রোল, এবং ফিজিশিয়ান যে বা ইন্টেন্সিভিস্ট, তার রোলও খুব ইম্পর্টেন্ট। তো ইটস অল অ্যাবাউট টিম ওয়ার্ক। Absolutely. We had a wonderful conversation. Different topics নিয়ে কথা উঠে এলো। নীরজ চোপড়া জ্যাভলিন, যে জ্যাভলিন গোটা ভারতবর্ষের কাছে অত্যন্ত জনপ্রিয়, সেই জ্যাভলিনই রীতিমতো অভিশাপ হয়ে নেমেছিল ছোট্ট বাচ্চার কাছে, এবং সেখানে পরিত্রাতার ভূমিকা ছিলেন ডাক্তারবাবু, যিনি আমার পাশে বসে আছেন। ডাক্তারদের ভগবান বলা হয় ফর এ ডিফারেন্ট রিজন। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস। আরো একটা গল্প আমরা শুনলাম। আশা করি আপনাদের সবার এই এপিসোড ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ডক্টর সব্যসাচী সাহা নিউরোসার্জন, এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করবেন, ফেসবুকে অবশ্যই পেজটা লাইক করবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।